This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রমিকের পেটে লাথি মেরে আমতলায় অভিষেকের 5 মহলা পার্টি অফিস। এলাকাবাসীর অভিযোগ 2014 সালের শেষের দিকে একটি বেকারি আগুনে পুড়িয়ে জোর করে জমি দখল করা হয়েছিল। এরপরে নিয়ম নীতির তোয়াক্কা না করে তৈরি করা হয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়। এবার সেই বেআইনি নির্মাণেই চলল বুলডোজার। তৃণমূলের সাম্রাজ্যের পতন হয়েছে, এবার সেই দলের তথাকথিত যুবরাজের কার্যালয়ে চলল বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো 7 মহলা সাংসদের অফিস। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিস বানাতে কোনো নিয়ম নীতি মানা হয়নি, নকশা ছাড়াই বেআইনিভাবে তৈরি করা হয় দক্ষিণ 24 পরগনার আমতলার এই বহুতল। এই সম্পত্তি অবশ্য লিপস অ্যান্ড বাউন্সের নামে নথিভুক্ত। কেমিস্ট্রির অফিসের আগে এটাই ছিল তার মূল অফিস। শুধু সংসদীয় এলাকা না, গোটা রাজ্য পরিচালনা হতো এই অফিস থেকে। গত 30শে জুন অবৈধ নির্মাণ নিয়ে নোটিশ যায় লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায়ের কাছে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। 15 জুলাই তাঁকে তলব করা হয়, যদিও হাজিরা দেননি অভিষেকের বাবা। এরপরেই বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ দেওয়া হয়। 2014 সালে ডায়মন্ড হারবার লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সাংসদ নির্বাচিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই আমতলা মোড় থেকে 200 মিটার দূরে একটি বেকারির ওপরে নজর পড়ে তৃণমূলের। প্রায় 40 জন কর্মী সেখানে কাজ করতেন। 2014 শেষের দিকে আচমকাই সেই বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেকারির মালিক ছিলেন মতিউর রহমান মল্লিক। তাঁর অভিযোগ, বেকারিতে আগুন লাগিয়ে জমি দখল করাই ছিল মূল উদ্দেশ্য। এমনকি তাকে ভয়ও দেখানো হয় জমি ছাড়তে। অভিযোগ, জমির দাম 2 কোটির বেশি হলেও গায়ের জোরে মাত্র কয়েক লাখ টাকায় হাতিয়ে নেওয়া হয়। জন্মের পর থেকে এই রুটি বেকারিতে গেছি, এখান থেকে রুটি কিনেও আমরা খেয়েছি, এবং তার নাম ছিল মতিউর রহমান শেখ। রাতারাতি কোন প্ল্যান করে এটাকে পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দিয়ে তার কাছ থেকে জবরদস্তি একটা এগ্রিমেন্ট করা হলো, পুরো টাকাও তাকে দেওয়া হয়নি। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেব। অভিযোগ, নির্মাণ নকশা অনুমোদন ছাড়াই প্রথম 2 বছরে দোতলা, তারপর আরও 3 তলা তৈরি হয়। আমতলায় অভিষেকের 5 তলা অফিসে অন্তত 20টি এসি, ভিতরে থরে থরে সোফা। সেই অফিস বেআইনিভাবে তৈরি করা হয়েছে বলে সুশান্ত মণ্ডল তিনি সরাসরি জেলা পরিষদে অভিযোগ করেন, যে কারণে তাকে অত্যাচার সইতে হয়েছিল। এরপর পালা বদলের পর জেলা পরিষদে বিষয়টি নিয়ে আবার কাজ শুরু হয়। অভিযোগ, এই অফিস ছিল দুর্নীতি ও সন্ত্রাসের আঁতুড়ঘর। দক্ষিণ 24 পরগনা বিরোধী শূন্য করার ছক, পরপর পঞ্চায়েত দখল। গত কয়েক বছর ধরেই আমতলার এই 5 তলা ঝাঁ চকচকে অফিসেই হয়ে উঠেছিল অনিয়মের নিউক্লিয়াস। আজকে বিপদ ধরনের দিনে বিপদের পানিটাকে উপরে দেওয়া হবে। জাহাঙ্গীর যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিমবাংলার রসাতলে চলে গেছে। ভোটের অধিকার থেকে শুরু করে, ভোটে দাঁড়ানোর অধিকার থেকে শুরু করে, জালিয়াতি করা থেকে শুরু করে, সরকারি যে সমস্ত টাকা পরিকল্পনার এখানে মারার জন্য পুরো ডিজিটাল যোদ্ধা রেখে কোন কোন মানুষ কি কি কাজ করছে। কেউ যদি একটা লাইক দেয়, যে একটা মানে ফোনেতে তার একটা কোনো ভালো কিছু কন্টেন্ট দিয়েছে, তাকে লাইক দেবে, খুঁজে খুঁজে বার করে তাকে মারা হতো। ক্ষমতার দম্ভে ছাড়পত্র না নিয়েই পার্টি অফিস তৈরি করেছিলেন অভিষেক, কিন্তু সেই বেআইনি পার্টি অফিসে বুলডোজার চলতেই প্রচ্ছন্ন হুমকি অভিষেকের। প্রতিহিংসার রাজনীতি আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইলিগাল, সেখানে আমরা সময় দিয়েছি, তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইলিগাল, সেখানে তো আমরা ডেমোলিশ করবই। রাজ্যে পালা বদলের পর এবার যে নিয়মকে বুড়ো আঙুল দেখানোর দিন শেষ, তা এইসব পদক্ষেপই স্পষ্ট। বেচাল দেখলেই চলবে বুলডোজার। সায়ন্ত ভট্টাচার্য ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বিদ্রোহী সাংসদ বিধায়কদের নিয়ে কালীঘাট তৃণমূলের অন্দরেই 2 মত। কল্যাণের শর্ত কাউকে ফেরত নয়, আর অভিষেক বলছেন ফিরে আসুন। বিধানসভা ভোটে দলের পরাজয়ের জন্য যদি তিনি দায়ী হন, তাহলে 24-এর বড় জয়ের কৃতিত্বও তাঁর। তৃণমূলের বিদ্রোহী শিবির এবং শিবির বদল করা সাংসদ বিধায়কদের চ্যালেঞ্জ অভিষেকের।
মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। এই লোকগুলো যদি ফিরিয়ে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকবো। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি, কেউ আসবে না। বিদ্রোহী সাংসদ বিধায়কদের নিয়ে কালীঘাট তৃণমূলের অন্দরেই আড়াআড়ি বিভাজন। খাঁ খাঁ করছে কালীঘাট তৃণমূল। তার মধ্যেই দলছুটদের তৃণমূলে ফেরানো নিয়ে আবারও নবীন প্রবীণ দ্বন্দ্ব। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শর্ত কাউকে ফেরত নয়। কয়েক ঘন্টা পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ফিরে আসুন। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল পর্যুদস্ত হতেই টুকরো টুকরো হয়ে গিয়েছে দল। অধিকাংশ সাংসদ নতুন দলে ভিড়েছেন। পরিষদীয় দলের বিরাট অংশ নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। আর কালীঘাট শিবির ছাড়তেই সকলের চাঁদমারি একজনই অভিষেক। সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কেষ্ট হোক আর একসময় ছায়াসঙ্গী মদন মিত্র। আমাদের চাকর বাকরের মতো কাজ করতে হচ্ছিল। অভিযোগ করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক ব্যক্তিকে জেলে যেতে হয়েছে। অনেক লিস্ট দিয়ে দিত। এটা কারা? ওর কথা যারা শুনতো না, ওর কাছে যারা মাল পৌঁছতো না। কেউ কারোর গলায় কোপ মেরেছে, কেউ তোলাবাজি করেছে। সেই সব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পদ, যারা জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তারা দলটা সামলাতো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের চোখ দিয়ে দেখতো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরাই যায় না, তিনি ফোন ধরলে ফোনটা দিলে তিনি বিষয়টা থাকেন। আর তার সেক্রেটারি তো ছিলেন মাথার ওপর, মানে কি বলা যায়, বাচ্চা ছেলে। শিবির পাল্টে ফেলে অভিষেককে আক্রমণের যেন প্রতিযোগিতা চলছে। সেই বিদ্রোহীদের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলছেন, বিধানসভা ভোটে দলের পরাজয়ের জন্য যদি তিনি দায়ী হন, তাহলে 24-এ বড় জয়ের কৃতিত্ব তাঁরই। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, তবে আসার আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি, কেউ আসবে না। ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ, তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে পালিশ চাটা ঋতব্রত। গতকাল কি বলেছিলেন যাদের বিরুদ্ধে মানে লুটেরারা সব ভয়ে চলে গেছে, এবং স্ববিরোধী হয়ে যাচ্ছে না, যে লুটেরারা চলে গেছে ভয়ে, তো সেই লুটেরাদেরই ফিরত আসতে বলছে। তাল রাখতে পারছেন না, মাথা ঠিক নেই। এবার 2024-এর নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের মধ্যে ঘোরাফেরা করছেন, বাইরে বেরোতে পারেন না। মঙ্গলবার 21শে জুলাই, তার আগে 3 শিবিরের 3 ছবি। এই মেয়ো রুটে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু যে 21শে জুলাই শহীদ সমাবেশের বিশাল প্রস্তুতি কিন্তু এখানে চলছে। 21-এর প্রস্তুতিতেও ছন্নছাড়া কালীঘাট তৃণমূল। শনিবার বিকেল পর্যন্ত বিড়লা তারামণ্ডলের সামনে মঞ্চের জন্য বাঁশ পড়েনি একটাও। শহীদ মিনারেও এখনো প্রস্তুতি শুরু হয়নি কংগ্রেসের। কোনো কংগ্রেসের কর্মীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে কোনো বাঁশ বা কাপড় নেই। অর্থাৎ কার্যত এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো রকম কিন্তু প্রস্তুতি কিন্তু এখানে শুরু হয়নি। সুমন মহাপাত্র, দেবব্রত মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এবার অভিষেকে পাল্টা কি জবাব দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং, সেটাও শোনাই আপনাদের। দেখুন, মানুষ যখন দিশাহারা হয়ে যায় তখন অনেক রকম কথা বলে, তো উনি এখন দিশাহারা। ও সকালে কি বলবেন, বিকালে কি বলবেন। এখন ওনার পিসি বলছেন কি বাঘের মতন লড়ছে। আমি জানি না বাঘটা কোথায় আছে, বাঘটাকে খুঁজে পাচ্ছি না আমরা। তো বাঘের মতন কেন শিয়ালের মতন লড়তে পারবে না? রাজ্যে বিজেপি সরকার গড়ার পর এই প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে সীমান্ত নিরাপত্তায় সর্বাধিক গুরুত্ব দিলেন অমিত শাহ। চিকেন স্নেকের সুরক্ষায় বিশেষ জোর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহ উত্তরকন্যায় যে বৈঠক করেছেন তাতে আলোচনার অন্যতম বিষয় ছিল সীমান্তে নজরদারি এবং সুরক্ষা। চিকেন স্নেকের সুরক্ষায় কোনো আপোষ নয়, সুরক্ষায় বিশেষ জোর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বাংলাদেশ সীমান্তের ডুম্মাগছ এলাকায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সঙ্গে ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠকে বারবার তিনি বলে দেন কার্যত নিরাপত্তা প্রশ্নে জিরো টলারেন্স, আর অনুপ্রবেশের ক্ষেত্রে বেআইনি অনুপ্রবেশকারীদের দেখলেই ডিটেক্ট এবং ডিপোর্টের কাজে আরও জোর দিতে হবে। সূত্রের খবর, সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। কাঁটাতার দিতে প্রয়োজনে আরও আধুনিক যন্ত্রপাতি আনার নির্দেশ। স্পর্শকাতর এলাকায় ত্রিস্তরীয় ফেন্সিংয়ে জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তবর্তী এলাকায় অবৈধ জমায়েত দেখলেই পুলিশ ও বিএসএফকে যৌথভাবে কাজ করারও নির্দেশ দিয়েছেন।
এদিন দফায় দফায় বৈঠকে চিকেন নেক এবং এই সংক্রান্ত এই যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকার নিরাপত্তাকে আরও জোরদার করতে এক গুচ্ছ সিদ্ধান্ত হয়। উত্তরবঙ্গের এই অঞ্চলে আরও একাধিক সেনা ছাউনি গড়ে তোলা, যেখানে সেনাবাহিনী শক্তি বৃদ্ধি করা, এর পাশাপাশি বিএসএফকে আরও শক্তিশালী করা, তাদের প্রয়োজনে যে উন্নত পরিকাঠামো, সেই পরিকাঠামো ব্যবহার করা, উন্নত মেশিনারি ব্যবহার করা। শিলিগুড়ির চিকেন স্নেকে কড়া নজর কেন্দ্রের। চিকেন স্নেক এবং আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, আমাদের সুরক্ষা আমাদের প্রায়োরিটি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ম্যানিফেস্টোতে রাখা হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সেটাকে পাশ করেন, এবং প্রতি ক্যাবিনেট মিটিংয়েই কিছু না কিছু জমি বিএসএফকে দেওয়া হচ্ছে। লালমনিরহাটে যে বিমানবন্দরের ব্যাপারটা, সেটা যেমন ভারতের কাছে একটা থ্রেট, সেরকম এটাও একটা জিনিস আমাদের ভেবে দেখতে হবে যে বাংলাদেশে কিন্তু ইদানিংকালে একটা কন্ট্রাস্টিং ইনভেস্টমেন্ট অ্যাটিটিউড চলছে বিটুইন চায়না আর আমেরিকা। সুতরাং এটা কিন্তু ডিপ স্টেট বা তারাও যারা ওখানে পেনিট্রেট করে ইনভেস্ট করে বসে আছে, তাদের কাছে একটু ইনভেস্টমেন্ট ভার্সেস ইনভেস্টমেন্ট লড়াই। এছাড়া মংলা পোর্টে চীনের সাহায্যে পরিকাঠামোর উন্নয়ন করছে বাংলাদেশ। গোদের ওপর বিস্ফোরার মতো সীমান্ত এলাকার কাছে জামাতের জয় উদ্বেগ বাড়িয়েছে ভারতের। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণ কাণ্ডে জলঘোলা চরমে, তদন্তে এনআইএ। ঘটনাস্থলে ছুটে যায় সিআইডি এবং বম্ব স্কোয়াডও। তল্লাশিতে আরও কিছু বিস্ফোরক উদ্ধার হয়। এর পিছনে কারা, দেশই বাকি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে। এই মুহূর্তে রয়েছি আমি দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানে একটি 4 বাড়ির নিচতলায়। বোমা দেখো এই পাশ ওপাশ কিন্তু ছিটকে পড়ে রয়েছে। बहुत जोर, इतना जोर आवाज है जो यहाँ से 3 महल्ला जा करके आवाज गया। मेरे हस्बैंड का सर में चोट लगा, मेरे हस्बैंड का यहाँ पर सर में देखिए, यहाँ पर लगा, ये सब लगा, पीछे में लगा। एक बैग धमाका हुआ तो हम तो यहाँ मेरा पंखा नीचे गिर गया और धमाका हो गया, पूरा बम का बारूद का महक, पूरा धुआं हो गया। তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যায় বিস্ফোরণের কয়েক মিনিট আগে একজন সাদা রঙের একটি ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছেন। তার একটু পরেই ওই ঘর বিকট শব্দে কেঁপে ওঠে। আলোর ঝলকানি, ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। স্থানীয়দের দাবি, কয়েকদিন আগেই 2 যুবক বাড়িটি ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করেছিলেন। বলা হয় থাকার জায়গা দরকার, তবে খুব অল্প দিনের জন্য। মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে শাহিন শাহ নামে স্থানীয় এক ব্রোকারের নাম। अभी तो पढ़ा का दो साइंस है, वही ले गया, उसी को जान लो, उसका डॉक्यूमेंट्स भी है मेरा पास। अच्छा। वही बोला हम लिए हैं, हम जो है मेरा ही करिएगा। मतलब साइंस हाँ अंदर पढ़ा में रहता है। ও বললো ডকুমেন্ট সব দিয়ে দেবো, তাও সঙ্গে সঙ্গে একটা আধার কার্ডের ছবি আমি তুললাম। ছবিতে নাম ওর আছে এমডি শামীম। এমডি শামীম কোথাকার বাসিন্দা? ওটা কমরেটি বাসিন্দা। কোথায়? কামারহাটি। হ্যাঁ কমরেটি, আধার কার্ডে কমরেটি অ্যাড্রেস লেখা আছে। বিস্ফোরণের নেপথ্যে কি উদ্দেশ্য? বোমা মজুত করা হচ্ছিল কি? কোথা থেকে বিস্ফোরক এলো এবং এর সঙ্গে আরও কারা জড়িত? এমন অনেক প্রশ্নের উত্তর অধরা। তদন্তে নেমে পড়েছে এনআইএ। বিস্ফোরণের ক্ষেত্রে এনআইএর হাতে যে এক্সপার্টাইজ আছে, সেই এক্সপার্টাইজ তো অন্য কারো হাতে নেই। স্বাভাবিকভাবে এনআইএ যদি তদন্ত করে, সেটা ভালো তদন্ত হবে। এই ঘটনায় রাজনৈতিক জলঘোলা চরমে, বাড়ছে চাপানুতোর। এই ঘটনা কেন ঘটছে? এই 2-1 মাস ধরে দক্ষিণ নারায়ণপুরে শোনা যাচ্ছে কেউ ওপেন মেশিন নিয়ে বাচ্চাদের করছে। মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দারুণভাবে দানা বাঁধছে। কুখ্যাত সমাজ বিরোধী সাইদ, তার প্রবেশ ঘটেছে। প্রাক্তন বিধায়কের কাজ একমাত্র একটাই ছিল, এই এলাকাগুলোতে কিভাবে গাঁজা বিক্রি হবে, কিভাবে আফিম বিক্রি হবে, কিভাবে এখানকার মানুষকে, বাচ্চাদেরকে ড্রাগস বিক্রি করা হবে। ভারতীয় জনতা পার্টি এগুলোতে বিশ্বাস করে না। একজনও বাঁচবেন না, নিশ্চিত থাকতে পারে। ওই ভাড়া বাড়ি থেকে আরও যে বোমা উদ্ধার করা হয়েছিল, সেগুলোকে পরে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে বোম স্কোয়াড নিষ্ক্রিয় করে। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। এর পিছনে যাদের হাত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই দাবিতে তারা সরব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদের দেখাবো মাতৃত্বের অধিকারকেই শিলমোহরা আদালতের। অটিজম আক্রান্ত সন্তানের চিকিৎসার জন্য 2 শিক্ষিকার বদলির আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। দুজনেই উৎসশ্রী পোর্টালে বারবার আবেদন করলেও আবেদন খারিজ হয়ে যাচ্ছিল। একজন শোনেন উল্লেখিত রোগ সরকারি নির্দেশিকায় নাকি অন্তর্ভুক্তই নয়, আর দ্বিতীয় জনের আবেদন কার্যত আমলই দেওয়া হয়নি। শেষমেশ আদালতে গিয়ে বাড়ির কাছে চাকরির আশায় 2 শিক্ষিকা। ডিসেবল যারা ডিপেন্ডেন্ট, আগে তাদের কথা আপনারা সবার আগে ভাবুন। নিজের জগতেই ওরা বিভোর। কারো মুখে অল্প স্বল্প কথা,
কেউ সেটুকুও নয়। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যাদের, তারা বড্ড বেশি অভিভাবকদের উপর নির্ভরশীল। কিন্তু পেশায় শিক্ষিকা বাঁকুড়ার জুনবেদিয়ার তনুশ্রী বন্দ্যোপাধ্যায় ও উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় ইন্দ্রাণী বসু সন্তানদের পাশে থাকার সেই সুযোগ পাননি। তাদের পোস্টিং ছিল অনেকটাই দূরে। অনেক চিঠি চাপাটি, পোর্টালে নাম লিখিয়েও কাজ না হওয়ায় তারা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। অটিজম আক্রান্ত সন্তানের চিকিৎসার জন্য 2 স্কুল শিক্ষিতা মায়ের বদলির আর্জিতে সায় দিল আদালত। মাতৃত্বের অধিকারকে শিলমোহর দিলেন বিচারপতি অমৃতা সিনহা। পুরুলিয়ার মানবাজার গার্লস হাই স্কুলের শিক্ষিকা তনুশ্রী একমাত্র সন্তানকে নিয়ে থাকেন বাঁকুড়া শহরে। স্কুল সামলে প্রতিদিন 100 কিলোমিটার যাতায়াতের ধাক্কায় সন্তানকে আর সময় দেবেন কি? তাঁর স্বামীও স্কুল শিক্ষক। মায়ের অপেক্ষায় ছেলে ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে থাকে। উচ্চশিক্ষা পোর্টালে তো বিভিন্ন রোগের কথা বলা হয়েছে, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা তার মানে সরকারও ভাবছে না। যদি ভাবতেন তাহলে তো ক্রাইটেরিয়ার মধ্যে থাকতো, তাহলে তো আমাকে লড়াইটাই করতে হতো। তার দায়িত্ব তার প্যারেন্টের এবং রাষ্ট্রের এবং সরকারের, সকলের। কাঁচরাপাড়ার বাসিন্দা ইন্দ্রাণী চাকরি করেন গাইঘাটায়। তাঁরও বদলির নির্দেশে সায় দিয়েছে আদালত। আমাদের মতো মায়েরা যারা আছেন, অটিজম স্পেকট্রাম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি, এইরকম স্পেশাল নিড বাচ্চাদের মায়েরা যারা, তাদের যদি কর্মক্ষেত্র বাড়ির কাছাকাছি হয় তাহলে আমাদের বাচ্চাদের জন্য সেটা অনেক বেশি ভালো। বিশেষ চাহিদা সম্পন্ন এই ধরনের শিশুদের বিকাশের ক্ষেত্রে মা বাবার ভূমিকাই গুরুত্বপূর্ণ বারবার মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। বাবা বা মা কন্টিনিউয়াসলি যদি বাচ্চার সাথে থাকে তার ক্ষেত্রে এবং বাচ্চার জন্য চেষ্টা করতে থাকে, যে প্রপার যে সায়েন্টিফিক প্রসেস যদি চেষ্টা করতে থাকে, তাহলে সেক্ষেত্রে অনেকাংশেই ভালো ফল পাওয়া যায়। ঘরে কি করছে আত্মভোলা ছেলে? দিনভর তো এমনই চিন্তা এদের। চাকরি করলেও দিনের শেষে যে মা, সেই মায়ের অধিকারকে ফিরিয়ে দিল আদালত। শ্রাবন্তী, হীরক ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। পরে খবরের নজর রাখবো। আচ্ছা, কি বলবেন একে? সহাবস্থান নাকি পারস্পরিক বোঝাপড়া? ট্রেন এলে লাইন থেকে সরে দাঁড়ানোর নিয়ম শান্তিপুর কৃষ্ণনগর শাখার দিগনগরে, আর এই একই ছবি হলদিয়ার মালগাড়ির পথেও। শান্তিপুরে 2012-র পর 2024-এ প্রহরীহীন লেভেল ক্রসিংয়ের দুর্ঘটনা ঘটে। মুর্শিদাবাদের ঘটনার পর দ্রুত রেলগেটের দাবি উঠছে এবার জেলায় জেলায়। বিপদ যখন তখন হতে পারে, গেট নেই। এভাবে দেখতে পাচ্ছেন ওপেন খোলা, দুর্ঘটনা ঘটেছে, সেখানে শিশুদের মৃত্যু হতেই পারে। ট্রেন আসছে কি? দুদিক দেখেই রেললাইন পেরোনো এই এলাকায় অলিখিত নিয়ম। নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর রুটের দিকনগরে লেভেল ক্রসিং এর বালাই নেই। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে তাও রেলগেট ছিল। গেটম্যানের গাফিলতিতে ট্রেন ধাক্কা মারে পুলকারে। এখানে তো সেসবের বালাই নেই। কয়েক বছর আগে ট্রেনের ধাক্কায় এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়। কর্ণসুবর্ণের ঘটনায় রেলগেটের দাবি জোরালো হয়েছে। অবশ্যই গেট করা উচিত। কয়েক বছর আগে একটা মাপ নিয়ে গিয়েছিল, হ্যাঁ, তারপরে আর সে আর কোনো কিছু হলো না। ঠিক করছে না, এরা এগুলো গেট ঠিক করার দরকার আছে। এই রেল লাইনে কোনো গেট নেই, অর্থাৎ আমার যে পেছন দিকেই যাচ্ছে কৃষ্ণনগর, এই লাইনের মধ্যে কোনো গেট না থাকায় বিগত দিনে ঘটে গেছিল একটি বড়সড় দুর্ঘটনা। রোজ কয়েকশো টোটো, মোটরবাইক, ছোট বড় গাড়ি রেললাইন পারাপার করে। ট্রেন এলে এই চা দোকানি ব্যবসা বন্ধ রাখেন, ক্রসিং এর সামনে দাঁড়িয়ে সতর্ক করেন। হরন দেয়, দেওয়ার ফলে আমি গেটে এসে দাঁড়াই। দাঁড়ানোর পরে আমি দুই সাইডে আপনার গাড়ি, টোটো, মোটর, বাস বা আপনার গাড়ি ঘোড়া যা থাকে থামিয়ে দিই। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এমনই আতঙ্কের সফর। রোজ অন্তত 10টি মালগাড়ি যায় দুর্গাচক থেকে হলদিয়া বন্দরের মধ্যে। মালগাড়ি রুটের 3টি জায়গায় কোনো রেলগেট নেই। ভরসা সচেতনতা। বন্দর কর্তৃপক্ষ অবিলম্বে যেন রেল লাইনের দুপাশে রেলরক্ষী এবং গেটের ব্যবস্থা করে, এমনটাই দাবি শিল্প শহরবাসী। গেট সিস্টেম যেটা ঝাঁপে বোমপে গাড়ি আসলে সব রাস্তায় গাড়ি দাঁড় করে দেওয়া, এগুলো করলে ভালো হতো। তখন তখন র্যাকগুলো যাতায়াত করে, কোনো সিকিউরিটি নেই, আমাদের মানে ঝুঁকি নিয়েই আমরা রাস্তা পারাপার করছি। রেল সূত্রে জানা গিয়েছে, জমি না মেলায় বাড়ছে রেল লাইন দিয়ে পারাপারের প্রবণতা। দুর্ঘটনা এড়াতে শিয়ালদা ডিভিশনে 7টি দুর্ঘটনা প্রবণ এলাকায় আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল, যেগুলো হবে রানাঘাট গেদে শাখার আড়ংঘাটা বাহিরগাছির মাঝে, ওই শাখারই বগুলা বানপুরের মাঝে শিব নিবাসে, কৃষ্ণনগর শান্তিপুর শাখার দিকনগরে, বনগা পেট্রাপোল রুটে বনগা স্টেশন লাগোয়া অংশে, লক্ষ্মীকান্তপুর নামখানা শাখার করঞ্জলি ও বিশালাক্ষীপুরে, সোনারপুর ক্যানিং শাখার রাধাগোবিন্দ পল্লীতে। মহাদেব, সৌমেন ও সায়ন্ত রিপোর্ট, TV9 বাংলা।
করণ সুবর্ণয় দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ ধৃত গেটম্যানের। স্টেশন ম্যানেজারের দিকে আঙুল তুলছেন ধৃত গেটম্যান অনুপ কর্মকার। অন্যদিন ট্রেন ছাড়লে স্টেশন মাস্টার জানাতেন, সেদিনকে দুর্ঘটনার দিন স্টেশন মাস্টার ট্রেন ছাড়ার বিষয়ে কিছু জানাননি, অভিযোগ গেটম্যান অনুপ কর্মকারের। প্রতিদিনের মতো আপেল গাড়ি ছাড়লেও স্টেশন মাস্টার বলে দেয়, ডাউন গাড়ি ছাড়লেও স্টেশন মাস্টার বলে যে আপেল গাড়ি ছাড়লাম গেট বন্ধ আছে, নাম্বার দেওয়ার পরেই বলে দেয়। তারপর ডাউন গাড়ি ছাড়লাম গেট বন্ধ আছে, এরকম বলে দেয়। আপেল গাড়ি চলে গেছে, প্রতিদিনের মতো ডাউনের গাড়ি ছাড়লে ছাপড়া ছাড়লে আমাদেরকে বলে দেয় যে ছাপড়া গাড়ি ছেড়েছে, গেট বন্ধ আছে, তো সেই হিসেবে আমরা গেটটা অপারেট করি। তা ডাউনের তোমার কালকে যে ডাউনের গাড়ি ছেড়েছে তোমাকে কোনো ইনফরমেশন করে না? এমনি ডাউনের গাড়ি ছেড়েছে সেটা ইনফরমেশন করেন, কিন্তু প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে নিয়েছে। এবার জেলায় জেলায় বিজেপির হর ঘর তিরঙ্গা কর্মসূচি। 9 থেকে 14 আগস্ট রাজ্যে সব জেলায় চলবে এই কর্মসূচি। জেলা নেতৃত্বকে এই কর্মসূচি পালনের নির্দেশ। এই কর্মসূচির ইনচার্জ করা হয়েছে সৌমিত্র খাঁকে। জেলার কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রীদের আহ্বান জানানোর পরিকল্পনা রাজ্য নেতৃত্বর। জাতীয় পতাকাকে সঙ্গী করে এই কর্মসূচি হবে। দল ক্ষমতা এসেছে, তাই এবছর গুরুত্ব দিয়ে এই কর্মসূচি পালন করতে চায় বিজেপি। পতাকা উঠবে স্বাধীনতা দিবসে, এরা আবার অনুমতি দিচ্ছিল না। আসলে তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ চালাতে চাইছে, সেটা হয়নি। এখন অনেক কিছু হবে। মানুষ এগিয়ে এসছেন, মানুষ রাস্তায় নেমেছেন ঔদ্ধত্যের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে মানুষই প্রতিবাদ করছেন। আর তিরঙ্গা যাত্রা তো সম্পূর্ণ একটা ভিন্ন মাত্রা। স্বাধীনতা দিবস মানুষের আবেগ উদ্দীপনা জড়িয়ে আছে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আগামীকাল সংসদের সর্বদল বৈঠকে ডাক পেল এনসিপিআই। কাকলি ঘোষ দস্তিদারকে ফোন কিরেন রিজিজুর, পাঠানো হলো চিঠিও। সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। 20 জন সাংসদ নিয়ে এনডিএর এই মুহূর্তে সব থেকে বড় শরিক এনসিপিআই। লোকসভায় বসার আলাদা আসন পাচ্ছেন কাকলিরা। তবে দল হিসাবে সংসদে এনসিপিআই এর স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন। আরও একটা আপডেট এই মুহূর্তে, আগামীকাল সংসদের সর্বদল বৈঠকে ডাক পেয়েছে এনসিপিআই। তার আগে আজ বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। মোদির বাসভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি TV9 বাংলায়, আগামীকাল সংসদের সর্বদল বৈঠকে এনসিপিআই এর ডাক পাওয়ার আগে আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে বৈঠক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।